স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব 2025 সালে মুক্তি পাওয়া মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভি রেখা চিত্রাম। 40 বছর আগে একটি মেয়েকে খুন করে মাটি চাপা দিয়ে রেখেছিল 4 জন লোক, কিন্তু হঠাৎ করেই সেই রহস্য সামনে চলে আসে। খুনিদের মধ্যে একজন লাইভে এসে সব স্বীকার করে নেয় এবং সেখানে বাকিদের নামও বলা হয় এবং এরপর সে আত্মহত্যা করে। কিন্তু এই খুনের পেছনে আসল কারণ কি ছিল, আর খুনের এত বছর পর কিভাবে এই খুনের রহস্য সামনে এলো, জানলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে 1985 সালের একটি সিন দেখানো হয়। সেখানে বিনু আর সাদি নামের দুজন বাচ্চা ছেলেকে কথা বলতে দেখা যায়। বিনু বলে, জানিস আমার বাবা সিনেমায় অভিনয় করছে। কিন্তু সাদি বলে, মিথ্যা কেন বলছিস, তোর বাবা সিনেমায় কিভাবে অভিনয় করবে? তখন বিনু বলে, আমি গতকাল রাতে আমার বাবাকে 4 জন লোকের সাথে অভিনয় করতে দেখেছি। এরপর সিন চলে যায় 40 বছর পরে। সেখানে দেখানো হয় ইন্সপেক্টর বিবেক জুয়া খেলার অভিযোগে সাসপেন্ড হয়েছে। পুরো শহর জুড়ে তার নিউজ নিয়ে আলোচনা চলছে, কিন্তু বিবেক এইসব নিয়ে খুব একটা চিন্তিত নয়। সে তার বাবার সাথে রাবার বাগানে কাজ করছে আর তার গার্লফ্রেন্ড সেলেনার সাথেও বেশ ভালো সময় কাটাচ্ছিল। কিছুদিন পর বিবেককে অন্য একটি পুলিশ স্টেশনে ট্রান্সফার করা হয়। অন্যদিকে রাজেন্দ্র নামের একজন লোককে দেখানো হয়। রাজেন্দ্র অসুস্থ ছিল আর সেই সাথে সারা দিন রাত নেশায় ডুবে থাকত। একদিন রাজেন্দ্র গাড়ি নিয়ে একটি জঙ্গলে যায়। জঙ্গলের ভেতরের একটি গাছের নিচে বসে একটা লাইভ ভিডিও করে। রাজেন্দ্র বলে, আমি যে গাছের নিচে বসে আছি, প্রায় 40 বছর আগে একটি মেয়েকে এখানে কবর দেওয়া হয়েছিল। আমরা 4 জন মিলে ওই মেয়েটাকে এখানে কবর দিয়েছি। আজও সে মেয়েটার মুখ আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না। এরপর রাজেন্দ্রের মুখ থেকে রক্ত বের হয়। রাজেন্দ্র বলে, আমার কাছে এমনিতেও বেশি সময় নেই, তাই আমি সবাইকে সত্যটা জানিয়ে দিতে চাই। এই খুনের পেছনে ভিনসেন্ট এবং ফ্রান্সিসের হাত ছিল। এরপর রাজেন্দ্র তার নিজের মাথায় গুলি করে মারা যায়। এরপর থেকে শুরু হয় পুলিশের ইনভেস্টিগেশন। এটি সাধারণ সুইসাইড কেস হলে হয়তো খুব সহজেই সমাধান হয়ে যেত, কিন্তু মৃত্যুর আগে রাজেন্দ্রের করা ভিডিও এক নতুন রহস্যর উন্মোচন করে। পুলিশ এসে ওই গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করে। অনেক খোঁড়ার পর ওখানে একটি কঙ্কাল পাওয়া যায়। ফরেনসিক টেস্ট করে জানা যায় এটি 18 বছর বয়সী একটি মেয়ের কঙ্কাল। কঙ্কালের সাথে মেয়েটির একটি নুপুরও পাওয়া যায়। এরপর এই কেস সলভ করার জন্য একটি ইনভেস্টিগেশন টিম বানানো হয়। এই টিমের মধ্যে বিবেকও ছিল। 1985 সালে যেসব মেয়েদের মিসিং কেস ফাইল করা হয়েছে, বিবেক তাদের একটি লিস্ট তৈরি করে। এরপর সবার বাড়িতে গিয়ে ওই নুপুরটা দেখিয়ে জানতে চায় কেউ এই নুপুরটা চেনে কিনা। বিবেক অনেক খোঁজাখুঁজির পর একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করেন। এটি তার মেয়ের নুপুর। বিবেক ভাবে এবার হয়তো এই কেসের সমাধান হবে, কিন্তু ডিএনএ টেস্ট করার পর কঙ্কালের সাথে ওই মেয়েটার ডিএনএ ম্যাচ করে না, অর্থাৎ ওই লোকটার সাথে মৃত মেয়েটির কোনো সম্পর্ক নেই। এরপর বিবেক ভিনসেন্টকে জিজ্ঞাসাবাদ করে। ভিনসেন্ট বলে, আমি ওই খুনের ব্যাপারে কিছুই জানি না। রাজেন্দ্র হয়তো আমাকে ফাঁসানোর জন্য এসব মিথ্যা অভিযোগ করেছে, আর আপনাদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এসব শুনে বিবেক ভিনসেন্টকে ছেড়ে দেয়। এরপর বিবেক আবারও পুরনো কেস স্টাডি করে। সেখানে চান্দাপান নামের একজন একটি মেয়ের মিসিং কেস করেছিল। বিবেক চান্দাপানের কাছে গিয়ে জানতে পারে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্টদের নিয়ে আসার কাজ করত। 1985 সালের দিকে তিনি কয়েকজন জুনিয়র আর্টিস্টদের সাথে রেখা নামের একটি মেয়েকেও এনেছিল। এরপরের সিনে রেখাকে দেখানো হয়। রেখা সেই সময় জনপ্রিয় নায়ক মমতির অনেক বড় ফ্যান ছিল। রেখা তার নায়িকা হিসেবে কাজ করতে চাইতো, তাই জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে ছোট বড় সব কাজই করত। চান্দাপান রেখাকে একটি গানের শুটিংয়ের জন্য এনেছিল। সেখানে রেখাকে একজন নানের রোল দেওয়া হয়েছিল, কিন্তু রেখা শুটিংয়ের মাঝপথেই সেখান থেকে চলে যায়, আর তাই চান্দাপান মিসিং কেস ফাইল করেছিল।
এসব কথা জানার পর বিবেক রেখার কোনো ফটো দিতে বলে। সান্দাপান তাকে সেই গানের রেকর্ডিং ভিডিও দেখায়। এরপর বিবেক ওই মুভির ডিরেক্টরের সাথে কথা বলে। ওই মুভির ডিরেক্টরের সাথে দেখা করে রেখার ব্যাপারে জানতে চাই। ডিরেক্টর বলে রেখা খুব ভালো একজন আর্টিস্ট ছিল আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ব্রাইট ফিউচারও ছিল, কিন্তু হঠাৎ করেই রেখা কোথাও একটা হারিয়ে গিয়েছে, কেউই তার ব্যাপারে জানে না। অন্যদিকে এসব ইনভেস্টিগেশনের খবর পেয়ে ভিনসেন্ট টেনশনে পড়ে যায়। সে তার পিএকে একজন পলিটিশিয়ানের সাথে দেখা করতে পাঠায়, আর সেই পলিটিশিয়ান এই কেস ধামাচাপা দেওয়ার জন্য সান্দাপানকে মেরে ফেলে। সেই সাথে বিবেককে বাদ দিয়ে একজন সিবিআই অফিসারের কাছে কেসটা দেওয়া হয়, কিন্তু এই কেসের ফরেন্সিক ডাক্তার জানতো সিবিআই এই কেস অন্যদিকে ঘুরিয়ে দেবে, তাই তিনি বিবেককে আনঅফিশিয়ালি ইনভেস্টিগেশন চালিয়ে যেতে বলে। অন্যদিকে সেই ডিরেক্টর বিবেককে ফোন করে সেই সময়ের একজন রিপোর্টারের ব্যাপারে জানায়। বিবেক তার সাথে দেখা করে। তিনি বিবেককে একটি পুরনো মিউজিক দেখান। সেখানে মমতির ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, আর ফটোর ব্যাকগ্রাউন্ডে রেখাকে নানের ড্রেসে দেখা যায়। রেখার পাশে এই একই ড্রেস আপের আরও একজন ছিল। বিবেক সেই সময়ের অন্য আর্টিস্টদের সাথে দেখা করে জানতে পারে রেখার পাশের মেয়েটি মুভিতে ছিল না। বিবেকের রেখার ড্রেস দেখে মনে হয় এটা কোনো সত্যিকার নানের ড্রেস, তাই সে ওই শুটিং স্পটের কাছের একটি চার্চে যায়। বিবেক চার্চের নানের কাছে রেখার সম্পর্কে জানতে চায়। তিনি রেখার ফটো দেখেই চিনে ফেলে। এরপরের দৃশ্যে দেখানো হয় রেখা শুটিং স্পটে ছিল। সেদিন মমতির সেখানে আসার কথা ছিল। সবাই দৌড়ে মমতিকে দেখতে যায়। রেখাও যেতে চায়, কিন্তু তখন তার কস্টিউম ছিঁড়ে যায়। রেখা টেইলরের কাছে সেটা ঠিক করাতে যায়, কিন্তু টেইলর বলে তার হাতে পর্যাপ্ত সময় নেই। শুটিং স্পটের কাছেই চার্চ ছিল, তাই রেখা সেখানে যায়। রেখা তখন ওই নানের কাছে একটি ড্রেস চেয়েছিল। নানও মমতির ফ্যান ছিল, তাই সে রেখাকে বলে তুমি যদি আমাকে মমতির সাথে দেখা করাও তাহলে আমি তোমাকে ড্রেস দেব। রেখা রাজি হয়। এরপর নান মমতির সাথে দেখা করতে আসে, কিন্তু রেখা জানায় সে একজন জুনিয়র আর্টিস্ট, তাই মমতির সাথে দেখা করানো তার পক্ষে সম্ভব নয়। নান বলে এতে কোনো সমস্যা নেই। এরপর তারা দুজন ভিড় ঠেলে মমতির সাথে দেখা করে। তাদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে শুটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি হওয়ায় নান রেখাকে বলে তুমি চাইলে আজকে রাতে আমাদের সাথে চার্চে থাকতে পারো, এবং রেখা তাদের প্রস্তাবে রাজি হয়। কিন্তু পরের দিন সকালে উঠে রেখাকে কোথাও পাওয়া যায় না, আর চার্চের ফান্ডে যত টাকা পয়সা ছিল সেগুলো হাওয়া হয়ে যায়। সবাই ভাবে রেখাই হয়তো সেগুলো চুরি করে পালিয়েছে। এরপর বিবেক তার গার্লফ্রেন্ড সেলেনার সাথে দেখা করে। সেলেনা একজন রিপোর্টার ছিল, তাই বিবেক তাকে রেখার সম্পর্কে একটি আর্টিকেল লিখতে বলে। পরের দিন বিবেক আবারও ওই নানের সাথে দেখা করতে যায়। নান জানায় এখানে ওই সময়কার কোনো লোকই নেই। সেই সময় পুষ্পা নামের একজন কাজের লোক ছিল, কিন্তু সে ওই ঘটনার 3 থেকে 4 মাস পরেই চলে যায়। আর থাঙ্গামা নামের একজন ছিল, সে এবং তার স্বামী বেবিও মারা গিয়েছে। নান বিবেককে থাঙ্গামা এবং বেবির সেলের ঠিকানা দেয়। বিবেক এবার সেখানে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তার কাছে খবর আসে রাজেন্দ্র মারা যাওয়ার আগে তার কাছে একটি নাম্বার থেকে বারবার কল আসে। কনস্টেবল বিবেককে সেই ঠিকানা দেয়। বিবেকের দেয়া ওই ঠিকানা আর বেবির সেলের ঠিকানা একই। এরপর বিবেক সেখানে গিয়ে বেবির ছেলে বিনু এবং তার বন্ধু সাদিকে দেখতে পায়, যাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বিবেক তাদের কাছে রাজেন্দ্রের ব্যাপারে জানতে চায়। বিনু তার ছোটবেলার ঘটনা বলে। সেই রাতে ওই 4 জনকে দেখে বিনু সিনেমার শুটিং ভেবেছিল, কিন্তু তারা যখন মুভি দেখে তখন ওই রকম কোনো সিনই ছিল না। কয়েক বছর আগে বিনু তার বাবার কাছে ওই রাতের ব্যাপারে জানতে চায়। বিনুর বাবা বলেন সেই রাতে তিনি ওই টাকা চুরি আর খুনের সাথে জড়িত ছিল। এর কয়েকদিন পর বিনুর বাবাও মারা যায়, তাই বিনু এবং সাদি
রাজেন্দ্রকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার চেষ্টা করে। রাজেন্দ্র এই চাপ না নিতে পেরেই সুইসাইড করেছিল। বেবি যেহেতু অনেক আগেই মারা গিয়েছিল, তাই রাজেন্দ্র সেদিন শুধু বাকি দুজন খুনি ভিনসেন্ট এবং ফ্রান্সিসের নাম বলেছিল। এরপর বিবেক এসিপিকে বলে বিনু এবং সাদিকে সাক্ষী হিসেবে গ্রহণ করলেই এই কেস সলভ হবে। এই কেস এখন সিবিআই এর কাছে চলে গিয়েছে, তাই পারমিশন আনতে সময় লাগবে। পরের দিন তার পারমিশন নিয়ে বিনুর বাড়িতে যায়, কিন্তু তারা যাওয়ার আগেই বিনু গাছের সাথে ফাঁস দেওয়া ছিল আর সাদি পাশের নদীতে মরে পড়েছিল। বিবেক বুঝতে পারে সাক্ষীকে সরানোর জন্য এসব কিছুই ভিনসেন্টের চাল ছিল। বিবেকের তখন দ্বিতীয় খুনি ফ্রান্সিসের কথা মনে পড়ে। বিবেক তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। ফ্রান্সিস প্রথমে বলে সে কিছুই জানে না। এরপর বিবেক বলে এই কেসের সাথে জড়িত সবাই একে একে মারা যাচ্ছে, পরবর্তী টার্গেট তুমিও হতে পারো, তাই সবকিছু বলে দেওয়াই ভালো। এরপর ফ্রান্সিস তার শব্দ স্বীকার করে নেয়। ফ্রান্সিস বলে সেদিন রেখার লাশ আমরা দুজন মিলে কবর দিলেও এর পেছনে ছিল পুষ্পা এবং ভাস্কোসান। পুষ্পা সেই সময় সার্চের কাজের লোক ছিল। একদিন ভাস্কোসান পড়াশোনা শেষ করে ফাদারের সাথে চার্চে আসে। সে ফাদারের অ্যাসিস্ট্যান্ট ছিল। চার্চের সব ডোনেশনের হিসাবও ভাস্কোসান রাখত, কিন্তু টাকা রাখার সময় ভাস্কোসান সেখান থেকে টাকা সরাতো। একদিন পুষ্পা তাকে দেখে ফেলে। ভাস্কোসান পুষ্পাকে কিছু টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। এরপর থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। এই সময় তারা দুজন ঠিক করে চার্চের টাকা চুরি করে তারা দুজন দূরে কোথাও সেটেলড হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী পুষ্পা সিন্দুক যে ঘরে রাখা হয় সেখানে একটি মরা ইঁদুর রেখে আসে, আর ময়লা পরিষ্কারের বাহানা করে সাবানের উপর সিন্দুকের চাবির ছাপ নিয়ে আসে। এরপর ভাস্কোসান সেই চাবি বানায়। ফ্রান্সিস ভাস্কোসানকে চাবি বানানোর সময় দেখে। এতে ফ্রান্সিসেরও ভাস্কোসানের উপর সন্দেহ হয়। এর কয়েকদিন পর চার্চের মাদাররা বাহিরে চলে যায়, আর ওই নানও রেখাকে চার্চে নিয়ে আসে। পুষ্পা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য প্ল্যান বানায়। পুষ্পা মাছ মাংস রান্না করার সময় তাতে ঘুমের ওষুধ মেশায়, কিন্তু রাতে খাওয়ার সময় রেখা বলে সে মাংস খায় না। চার্চের সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকলেও রেখা ছিল তাদের পথের কাঁটা, তাই পুষ্পা রেখাকে মেরে ফেলে। এরপর ভাস্কোসান আর বেবি তারা দুজন মিলে লাশ বের করার চেষ্টা করে, কিন্তু তখন ফ্রান্সিস রাজেন্দ্রকে নিয়ে সেখানে আসে। তারা ভাবে ভাস্কোসান হয়তো বড় কিছু চুরি করেছে, কিন্তু সেখানে লাশ দেখে তারা চলে আসতে চায়। বেবি বলে তোমরা যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা বলবো এই কাজে তোমরাও সাথে ছিলে। তাই তারা দুজনও বাধ্য হয়ে রেখার লাশ নিয়ে যায়। রেখাকে যখন কবর দেওয়া হচ্ছিল তখনও তার পা নড়ছিল, কিন্তু তারা কোনো মায়া দয়া না দেখিয়েই রেখাকে মাটি চাপা দিয়ে দেয়। এরপর চার্চের টাকা সবাই ভাগ করে নেয়, কিন্তু দোষ পড়ে রেখার উপর। ধীরে ধীরে তারা আলাদা আলাদা শহরে গিয়ে সেটেলড হয়ে যায়। বিবেক জানতে চায় এই ভাস্কোসান আর পুষ্পা এখন কোথায় থাকে। ফ্রান্সিস বলে তারা দুজন এখন ভিনসেন্ট এবং এলিস পরিচয়ে জীবন কাটাচ্ছে। এরপরের দৃশ্যে দেখানো হয় ভিনসেন্টের স্ত্রী এলিসের কাছে বিবেক একটা ফুলের তোড়া পাঠায়। সেটাই লেখা ছিল গেট ওয়েল সুন পুষ্পা। এটা দেখে এলিস অসুস্থ হয়ে পড়ে। ভিনসেন্ট রুমের বাইরে গিয়ে বিবেককে দেখতে পায়। এসব দেখে বিবেকও পুরোপুরি শিওর হয়ে যায়। বিবেক সিবিআইকে সবকিছু জানায়, কিন্তু সিবিআই বলে সবকিছু ঠিক আছে, কিন্তু লাশটা রেখার কিনা সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই, তাই চাইলেই ভিনসেন্টকে অ্যারেস্ট করা যাবে না। এরপর জগদীশ বিবেককে রেখার চিঠি পাঠানোর ঠিকানা দেয়। বিবেক সেখানে গিয়ে রেখার ছোট বোনকে দেখতে পায়। রেখার ছোট বোন বলে রেখা ছোটবেলা থেকেই মুভি দেখতে পছন্দ করত। মমতির একটা মুভি দেখার পর রেখা তার ভক্ত হয়ে যায় আর মমতির সাথে সিনেমায় অভিনয় করার স্বপ্ন দেখে। রেখা মুভিটির ম্যাগাজিন ঘেটে সবার কাছে চিঠি লিখত। তাদের মধ্যে কেউ কেউ সেই চিঠির উত্তর দিত। জগদীশ ছিল সেই রকমই একজন, কিন্তু জগদীশের লেখা শেষ চিঠিটা তার বাবার হাতে পড়ে।
রেখার বাবা রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে। তাই রেখা সেদিন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর আর রেখার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের বাবা মা মারা যাওয়ার পরও রেখার ছোট বোন রেখার ফেরার আশায় এখানেই থেকে যায়। এসব শুনে বিবেক তাকে রেখার নুপুরটা দেয়। রেখার বোন জানায় এটা রেখারই নুপুর। এরপর সব সত্যি সামনে চলে আসে। ভিনসেন্ট আর এলিসের মুখোশও খুলে যায়। পুষ্পা ভাস্কসানকে বলে, আমি জেলে যেতে চাই না, তুমি আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। তাই পুষ্পা ভাস্কসানকে মেরে ফেলে আর ভাস্কসানকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এরপর রেখার কঙ্কালকে ধর্মীয় মতে দাফন করা হয় আর জগদীশ বিবেককে একটা খাম দেয়। বিবেক সেই খাম রেখার বোনকে দেয়। এই খামে মমতির অটোগ্রাফ সহ একটা ফটো ছিল। অনেক বছর আগে রেখা তার চিঠিতে জগদীশকে বলেছিল সে যেন মমতির অটোগ্রাফ সহ একটা ফটো পাঠায়। জগদীশ এত বছর পর সেই ফটো দিয়েছে, কিন্তু সে ফটো দেখার জন্য রেখা আর বেঁচে নেই। এবং এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। এই মুভিটি আমাদের শেখায় অপরাধ যত সূক্ষ্মভাবেই করা হোক না কেন তা এক সময় ফাঁস হবেই। আজ নয়তো কাল সেই অপরাধের শাস্তি ভোগ করতেই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।